আচ্ছা, আমরা ফিরে আসলাম আবার। আচ্ছা দেখেন তো তাহলে এই হাই ইনকাম কান্ট্রিজ এর ক্ষেত্রে আমরা দুইটা ভাগের কথা বলেছিলাম না? হাই ইনকাম কান্ট্রিজ এর মধ্যে ওএসিডি কান্ট্রিজ গুলোর কথা বলা হয় যে ওএসিডি কান্ট্রিজ গুলো শুরু থেকে হাই ইনকাম কান্ট্রিজ ছিল, সুতরাং এখানে কোনো ইস্যু ছিল না। কিন্তু তারপরেও আদার হাই ইনকাম কান্ট্রিজ, অন্য আরো কিছু হাই ইনকাম কান্ট্রিজ আছে, এমনকি ওএসিডি কান্ট্রিজ গুলোকে সবগুলোকে আনকন্ডিশনালি ওরা হাই ইনকাম কান্ট্রিজ বলতে চাচ্ছে না। আরেকটা ক্লাসিফিকেশন ওরা করেছে, সেটা হলো নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজিং কান্ট্রিজ, এনআইসিস, এনআইসিস, নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজিং কান্ট্রিজ। এই সংজ্ঞাটা কি হিসেবে এটা করেছে, এটা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, ওই পেজ 44 আছে, দেখেন বাম পাশে খেয়াল করেন। সেটা হলো কান্ট্রিজ at a relatively advanced level of economic development with a substantial and dynamic industrial sector and with close link to the international trade, finance and investment system. ঠিক আছে, তাদেরকে আমরা বলছি এনআইসিস। কারণটা কি? তাদের হলো অ্যাডভান্স লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, ডাইনামিক ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে উইথ ক্লোজ লিঙ্ক টু দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, ফাইন্যান্স। এর মধ্যে কে কে আছে এক্সাম্পল? এখানে কোনো এক্সাম্পল কে দিয়েছে এনআইসিস? জি, হ্যালো, আপনার কি কেউ এই ইস্যুটা দেখেছেন? স্যার আপনি কি টেবিলে বলছেন যে এনআইসি দেওয়া নাকি? এনআইসি আমি এখন কোথায় রেফার করলাম এটা বলছেন? না, আমি আপনি যে জিজ্ঞেস করলেন যে এনআইসি এর কোনো এক্সাম্পল দেওয়া হচ্ছে নাকি। হ্যাঁ, আপনি এই চ্যাপ্টারে কোথাও এনআইসি সম্পর্কে কোনো কান্ট্রিজের নাম সাথে দেখেছেন কিনা, যাকে বলেছে এনআইসি তারা? হুম, টেবিলের মধ্যে তো এনআইসি দেওয়া নাই, কারণ টেবিলের মধ্যে এই যে সাথে স্টার মার্ক দেওয়া আছে বা এরকম দেওয়া আছে বা প্লাস মার্ক, এগুলো তো এখানে আবার নিচে ব্যাখ্যাও দেওয়া আছে টেবিলের নিচে। স্টার হলো লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, প্লাসের মতো যেটা আমরা ক্রোসেড সাইনের মতো দেখি প্লাস, এটা ল্যান্ড লক ডেভেলপিং কান্ট্রিজ, স্মল আইল্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ ডাবল প্লাস, যেটা যেমন সিঙ্গাপুরকে বলা হয় স্মল আইল্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপিং স্টেটস বলছে সিঙ্গাপুরকে। পেরো রিকোকে বলছে, গোয়ামকে বলেছে যারা এই ক্যাটাগরি। তারপরে ইকুয়েটোরিয়াল গয়ানা, যেটা গয়ানাকে আমরা বলছি লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু এরা সবাই কিন্তু ওই যে হাই ইনকাম ওইসিডি কান্ট্রিজের লিস্টের মধ্যে আছে। বোঝা গেছে কথাটা? ওরা এটাকে ওইসিডির যে ক্লাসিফিকেশন এর মধ্যে এসেছে এরা, কিন্তু আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে এরা হাই ইনকাম ওইসিডি কান্ট্রিজ হলেও, ওইসিডি কান্ট্রিজ হলেও তাদেরকে আরেকটু ভাবে ক্লাসিফাই করা যায়। কারণ কি, ওয়ার্ল্ড ব্যাংক যে ক্লাসিফিকেশন করেছে আমরা আগে বলেছি, ওয়ার্ল্ড ব্যাংক ক্লাসিফাই কিন্তু হাই ইনকাম কান্ট্রিজের কোনো ক্লাসিফিকেশন ওরা বলে নাই। ওদের নজরেই ছিল হলো লো ইনকাম কান্ট্রিজ, এলআইসি, আর আর ছিল হলো মিডল ইনকাম কান্ট্রিজের মধ্যে দুইটা, সেটা হলো লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ এলএমসি আর আপার মিডল ইনকাম কান্ট্রিজ ইউএমসি। তো এর বাইরে যারা, তাদেরকে ওরা বলেছে যে যেটা হাই ইনকাম কান্ট্রিজ, এটার মধ্যে ওরা বলছে যে হাই ইনকাম ওইসিডি কান্ট্রিজ আর হাই ইনকাম আদার কান্ট্রিজ, যাদেরকে আমরা সাধারণভাবে হাই ইনকাম কান্ট্রিজ বলে থাকি। তো তো এই হাই ইনকাম কান্ট্রিজের ক্ষেত্রে ওই যে হাসিব রেফার করেছেন যে আমাদের একটা ডলার অ্যামাউন্টের কথা বলা আছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যেমন কিনা গ্রস ন্যাশনাল ইনকাম 2000, যেটা $1025 নিচে পার ক্যাপিটা গ্রস জিএনআই, যেটা পার ক্যাপিটা জিএনআই, এটা 1025 এর নিচে হলে আমরা লো ইনকাম এলআইসি যেটা বলছে, এলআইসি বলছে। আর লোয়ার মিডল ইনকামকে ওরা বলছে 1026 থেকে 4035 পর্যন্ত। আপার মিডল ইনকাম কান্ট্রিজ বলছে 4036 থেকে 12475। আর 12475 এবং 76 এবং এর উপরে যত কিছু হবে তাদেরকে আমরা বলছি যে হাই ইনকাম কান্ট্রিজ। এখন সমস্যার যেটা হলো 12476 এবং তার উপরে কান্ট্রিজের সংখ্যা অনেক, যাদেরকে মূলত ক্লাসিফাই করা যায়, খুঁজে পাওয়া যায় একটা গ্রুপের মধ্যে হলো হাই ইনকাম ওইসিডি কান্ট্রিজগুলোতে। ওইসিডি কান্ট্রিজগুলো সাধারণত এই গ্রুপের মধ্যেই ছিল। তো এই জন্য ওরা বলেছে যে এখানে দুইটা গ্রুপ হবে, ওইসিডি হাই ইনকাম ওইসিডি কান্ট্রিজ আর হলো
আদার হাই ইনকাম কান্ট্রিজ, দুই নামে। হাই ইনকাম ওইসিডি কান্ট্রিজের মধ্যে আবার ওরা আবার কিছু সাব ক্লাসিফিকেশন করেছে, যে বলেছে যে এটাকে আমরা রাখতে পারি না এর মধ্যে। তো এই বিবেচনায় হাই ইনকাম কান্ট্রিজ কিন্তু আরো কিছু ক্লাসিফিকেশন ওরা করেছে। এর মধ্যে একটা স্পেশাল ডিস্টিংশন বলি এগুলোকে আমরা। আচ্ছা, স্পেশাল ডিস্টিংশনের মধ্যে হলো যেটা আপনাকে রিমেম্বার করতে হবে, সেটা হলো নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজিং কান্ট্রিজ, এনআইসিস। এনআইসিস কাকে বলে সেটা পেজ 44 এ দেওয়া আছে। কান্ট্রিজ অ্যাট এ রিলেটিভলি অ্যাডভান্স লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট with substantial and dynamic industrial sector and with close links to the international trade, finance and investment system. এটাকে আমরা এনআইসিস বলছি। তো এনআইসিস এর উদাহরণ কিছু কোথাও দেওয়া আছে কিনা, যে এই কান্ট্রিটাকে এনআইসির আন্ডারে রাখা হয়েছে? স্যার এখানে তো উদাহরণ দেওয়া নাই, এমনিতে চায়না, ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো এনআইসিস এর কোনো, মেক্সিকো, তুর্কি, ব্রাজিল। এখানে কোথাও নাম দেওয়া থাকলে যে সমস্যা যেটা হবে, এনআইসি বলে তো আপনাদেরকে নিশ্চিতভাবে পরীক্ষায় এনআইসি মিনিং কি এটা লিখতে হলে যেটা লিখতে হবে, এটা আবার একটা উদাহরণ খুঁজে বের করতে হবে। উদাহরণ ছাড়া ইয়ে চলবে না। এই জন্য বলছিলাম যে উদাহরণ পাওয়া যায় কিনা। আমরা বইয়ের পাশে লিখে রেখেছি স্যার কয়েকটা। বইয়ের পাশে লিখে রেখেছেন? আচ্ছা, ফাইন। আচ্ছা, লেটস সি, সামনে চলেন ইনশাআল্লাহ দেখা যাক। আচ্ছা, এর বাইরে আমরা ক্লাসিফিকেশন নিয়ে আর একটু কথা মনে হয় আছে। আচ্ছা, সেটা হলো সামটাইমস, এটা পেজ 42, স্পেশাল ডিস্টিংশন ইজ মেড অ্যামং আপার মিডল ক্লাস ইনকাম নিউলি হাই ইনকাম কান্ট্রিজ, designating some of them have achieved relatively advanced manufacturing sectors, এদেরকে আমরা বলছি newly NICs. Yet another way of classify the nations of the developing world is through their degree of international indebtedness. এটা একটু indebtedness এর নিচে একটা দাগ দিয়ে রাখেন, অর্থাৎ ঋণের মাত্রা নাকি indebtedness, degree of international indebtedness, আন্তর্জাতিক ঋণের যে মাত্রা, এই হিসেবে একটা ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকই করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রয়োজনেই তারা করেছে। ওয়ার্ল্ড ব্যাংক তাদের প্রয়োজনে, ওয়ার্ল্ড ব্যাংক তাদের ইনকাম বিবেচনা নিয়ে তো একটা ক্লাসিফিকেশন করেছে। আবার তাদের থেকে নেওয়া ঋণ, মূলত ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ তো ইন্টারন্যাশনাল লোন তো ওয়ার্ল্ড ব্যাংকই দিয়ে থাকে। তো ওয়ার্ল্ড ব্যাংক যে লোন দিয়েছে, ওই লোন দেওয়ার সময় তাদের কাছে পাওনা হিসেবে বিবেচনায় নিয়ে আমরা যেরকম একটা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক ক্লাসিফাই করে লোনকে, তাই না? লোনের ক্লাসিফিকেশন থাকে যে এই ক্যাটাগরির লোন সে দিচ্ছে না এই হিসেবে। তো ক্লাসিফাইড লোন যেগুলোকে বলি, এখানে আবার ক্যাটাগরি আছে। তো ওয়ার্ল্ড ব্যাংক ওই ইনডেপনেসের বিবেচনায় নিয়ে একটা ক্লাসিফিকেশন করেছে। কি কি করেছে বলেন তো? সিভিয়ারলি ইনডেপ্টেড, মডারেটলি ইনডেপ্টেড আর লেস ইনডেপ্টেড। তারপর ওরা তিনটা ভাগ করেছে, সিভিয়ারলি ইনডেপ্টেড, মডারেটলি ইনডেপ্টেড আর লেস ইনডেপ্টেড। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশন ডেভেলপমেন্টের ক্লাসিফিকেশন করেছে, সেটা হলো ইউএনডিপি। ইউএনডিপি করেছে হলো এইচডিআই এর হিসেবে। এইচডিআই আমাদের পরের কথাগুলো লাগবে। এইচডিআই কি গত ক্লাসে ছিল কোনো এইচডিআইটা ছিল শব্দটা? আপনারা যে গত ক্লাসে তো এইচডিআই ছিল কি? না, এইচডিআই তো গত ক্লাসে ছিল, তার মানে এই ক্লাসে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কথাটা আমাদের আজকের ক্লাসের পরে যে অ্যাসাইনমেন্ট থাকবে ওখানে থাকবে এইচডিআই। তো তবে কেউ আগে শুনেছেন কিনা এইচডিআই? কেউ কিছু ব্যাকগ্রাউন্ড বলতে পারেন? স্যার ম্যানেজমেন্টে শোনা হয়েছে, বাট এটা সম্পর্কে বিস্তারিত জানা নেই। আচ্ছা, হ্যাঁ, একটা ম্যানেজমেন্ট কিছু ইস্যু এখানে আছে অবশ্যই। এইচডিআই আমরা তো এতক্ষণ কথা বলেছি যে কি ইনকাম নিয়ে, জিএনআই, তাই তো? জিএনআই মানে হলো গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই। তো গ্রস ন্যাশনাল ইনকামের মধ্যে একটা কথা এসে গেছে, সেটা হলো ফাইন্যান্স, টাকা পয়সার ব্যাপারটা। এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের যে আরেকটা ক্লাসিফিকেশন ইনডেপ্টনেস, সিভিয়ারলি ইনডেপ্টেড, মডারেটলি ইনডেপ্টেড এবং লেস ইনডেপ্টেড, ওখানেও কিন্তু ইয়ের কথাই আছে, অর্থাৎ টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল ইস্যু জড়িত।
তো নন ফাইন্যান্সিয়াল ইস্যুজ এটা কিন্তু বরাবরই ওয়ার্ল্ড ব্যাংক এটাকে ইগনোর করে গেছে। এটা কারণও আছে। নন ফাইন্যান্সিয়াল ইস্যুজ খুব ভালোভাবে মেজার করা যায় না। ফাইন্যান্সিয়াল ইস্যু যেভাবে মেজার করা যায়, যেমন কিনা আমরা একটু আগে তো ডলার অ্যামাউন্ট বলেও দিলাম যে লো ইনকাম কান্ট্রিজ মানে হলো 1024 নিচে বা নিচে হইলে তো জিএনআই, তো জিএনআই এর অ্যামাউন্ট বের করে আপনি সহজে বলে দিতে পারছেন যে কে একদম একটা শেয়ার, একটা লাইন, ফাইন লাইন একটা ড্র করে ফেলতে পারছেন। কিন্তু নন ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো এত সহজে আসলে এটা মেজার করাই যায় না নন ফাইন্যান্সিয়াল হওয়ার কারণে। তারপরে আবার এটা ক্লাসিফিকেশন করা এটা ইভেন টাফ। তো টাফ জব হইলেও ইউএনডিপি এই কাজটা করেছে। তারা নন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, বাট এটা ডেভেলপমেন্টের সাথে জড়িত। ওরা আরো দুইটা, ইনকামের বাইরেও আরো দুইটা জিনিস এনেছে। সেটা হলো হেলথ, আর একটা এনেছে হলো এডুকেশন, শিক্ষা আর স্বাস্থ্য। তাই তো আমাদের মৌলিক চাহিদার মধ্যে কয়টা, 5টা বিষয় আছে, তাই তো? 5টা বিষয় না? খাদ্য, বস্ত্র, শেল্টার, যেটা খাদ্য, বস্ত্র, সরি ক্লদিং, আর হলো শেল্টার মানে বাসস্থান। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। তো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এই তিনটাকে আমরা ফাইন্যান্সিয়াল ইস্যু দিয়ে মেজার করা সম্ভব। তো ইউএনডিপি যেটা বলেছে যে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান তো ফাইন্যান্স দিয়ে বোঝা যাবে, কিন্তু স্বাস্থ্য এবং চিকিৎসা, স্বাস্থ্য বা চিকিৎসা বা এডুকেশন, আর যে দুইটা এডুকেশন এবং চিকিৎসাকে, হেলথকে, এটাকে কিভাবে আপনি এটাকে তো ইনকর্পোরেট করা দরকার। কারণ আমরা এই যে অ্যাবসলিউট পভার্টি বলতে ওখানে কিন্তু আমরা 5টা বিষয় কি বলেছি যে এই বেসিক নিড যেখানে ফুলফিল করতে পারে না তাদেরকে পভার্টিতে নিয়ে আসতেছি। তো কিন্তু কোনো ক্লাসিফিকেশনই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক যেগুলো করেছে কোথাও কিন্তু স্বাস্থ্য মানে হেলথকে আনে নাই, এমনকি এডুকেশনও আনে নাই। তো এই লিমিটেশনের কারণেই মূলত ইউএনডিপি একটা ইন্ডেক্স তৈরি করে। ওরা ক্যালকুলেট করা পদ্ধতি এবং শেষ পর্যন্ত ইন্ডেক্স অর্থাৎ এই ক্যাটাগরি ক্লাসিফিকেশনটা করে। এটাকে ইউএনডিপি যে কাজটা করেছে এটাকে এইচডিআই বলা হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। বোঝা গেল কথাটা? ক্লিয়ার? মনে হয় তো ক্লিয়ার হওয়ার কথা। হ্যালো, ও শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। ফাইন। তো তাহলে এইচডিআই বলতে আমরা ফাইন্যান্সিয়াল ম্যাটার্সের বাইরে আরো দুইটা ম্যাটার যোগ করেছি। 3টা ইন্ডেক্স নিয়ে এইচডিআই বলা হয় আমরা। 3টা ইন্ডেক্সের একটা হলো একটা ইন্ডেক্স হলো ইনকাম ইন্ডেক্স, হেলথ ইন্ডেক্স, আর হলো এডুকেশন ইন্ডেক্স। এই 3টা ইন্ডেক্স নিয়ে হলো এইচডিআই হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হয়। আচ্ছা, এখানে কোথায় আসছিলাম আমরা? হ্যাঁ, ও আচ্ছা, এখানে তো সুন্দর লেখাও আছে। দ্য ইউনাইটেড নেশনস, পেজ 44 এ দেখেন ওই যে টেবিলটার নিচে ইউএনডিপি একটা লেখাটা নিচে সাথেই। দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি ক্লাসিফাইজ কান্ট্রিজ অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্টের বেসিসে, তার মানে আগের একটা বেসিস ছিল ইনডেপথনেসের বেসিস ছিল, এটা ওয়ার্ল্ড ব্যাংকই করেছে। আর একটা হিউম্যান ডেভেলপমেন্টের বেসিসে সেটা হলো ইউএনডিপি করেছে ক্লাসিফিকেশনটা, ইনক্লুডিং হেলথ অ্যান্ড এডুকেশন অ্যাটেইনমেন্ট। এই যে এই দুটাকে যোগ করেছে, হেলথ আর এডুকেশনকে। তারা কি কি করেছে? লো, মিডিয়াম, হাই, ভেরি হাই। তার মানে ওরা 4টা করেছে। আমরা যেরকম দেখেছিলাম লো আর মিডিয়ামের মধ্যে 2টা ছিল জিএনআই বিবেচনায় ওয়ার্ল্ড ব্যাংক করেছিল। এখানে আবার মিডিয়ামকে কোনো ভাগ করে নাই, শুধু মিডিয়াম, লো আর মিডিয়াম। হাইকে ওরা ভাগ করেছে, হাইয়ের মধ্যে রেখেছে হাই ইনকাম আর হলো হাই ইন্ডেক্স আর ভেরি হাই ইন্ডেক্স। হাই আর ভেরি হাই, হাইকে ওরা 2 ভাগে ভাগ করেছে। আচ্ছা, তবে একটা ইস্যু আছে। আমরা তো ওই যে নিউ এইচডিআইটা, এনএইচডিআই, এটা তো আমরা পড়ি নাই, কিন্তু এখন তো এনএইচডিআই আছে, অর্থাৎ নিউ হাই ইন্ডেক্স, নিউ এইচডিআই আছে। অর্থাৎ ইউএনডিপি আগে প্রথমে একটা ট্রেডিশনাল দিয়েছে এইচডিআই, আর এখন তারা এটাকে নতুন রিভাইজ করেছে, নিউ এইচডিআই, নিউ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এনএইচডিআই বলে এটাকে।
তো এটা এই চ্যাপ্টারের শেষে অবশ্য আছে ডিটেইল ক্যালকুলেশন সহ আছে। আমি ঠিক এই জটিলতা আমার জন্য জটিল, আপনাদের জন্য জটিল হবে হয়তো, তারপরেও যারা করবে খুব ভালো ক্যালকুলেশনটা সহ শিখে নিলে কিভাবে করতে হয় ভালো। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশনের কথা বলি, এলডিসি। এলডিসি শুনেছেন কিনা? এলডিসি কেউ শুনেছেন শব্দটা? হ্যালো? স্যার লোয়ার ডেভেলপিং কান্ট্রি। না, লো না, লোয়ার না, লিস্ট। স্যার লিস্ট ডেভেলপিং কান্ট্রি। হুম, লিস্ট। আমরা ওই যে বাংলাদেশ এলডিসি থেকে, অর্থাৎ ওই যে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ থেকে যখন উন্নয়ন ট্রান্সফরমেশন, এর কিছু সমস্যাও আছে উন্নয়ন হয়ে গেলে। বলেন তো কি কি সমস্যা? স্যার আগে যে 0% ইন্টারেস্টে লোন দিত ওয়ার্ল্ড ব্যাংক, সেটা বন্ধ করে দিবে। হ্যাঁ, একটা তো অবশ্যই। আর বিভিন্ন দেশ থেকে যে সহায়তাগুলো আসতো, এই সহায়তাগুলোর হার কমে যাবে, প্লাস বিদেশের যে মার্কেটগুলো আছে, আমাদের মূলত পোশাকের যে মার্কেট, ইউরোপ আমেরিকার যে মার্কেটটা, ওখানে ওরা শুল্ক আরোপ করবে। শুল্ক আরোপ করবে, ফাইন। মোটামুটি আমাদের এলডিসি মানে একটা বিরাট সুবিধা। এলডিসি আপনি লিস্ট ডেভেলপ কান্ট্রিজের মধ্যে থাকার কারণে আমরা এদের উন্নয়নের জন্য কিছু কোটা সুবিধা দেওয়া হয়, কিছু ছাড় দেওয়া হয়, যে এই ছাড়গুলো লিস্ট ডেভেলপ কান্ট্রিজের জন্য 1/3 অফ দ্য টোটাল, পৃথিবীর 1/3কে সাধারণত এর মধ্যে রাখা হয় থাকে। এখন অবশ্য কমে গেছে। তো এই এলডিসি থেকে ট্রান্সফর্ম করে গেলে এই বিশেষ সুবিধাগুলো এখানে পাওয়া যাবে না। আচ্ছা, এখন এই এলডিসিটা কে করেছে? এই ক্লাসিফিকেশনটা কে করলো এলডিসি? এটা যেটা 2012 সালে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনসেই স্বপ্রণোদিত হয়ে এলডিসি একটা করেছে। তো ওরা যেটা করেছে, কান্ট্রিজ উইথ লো ইনকাম, লো হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড হাই ইনকাম ভালনারেবিলিটি, এই বিবেচনায় নিয়ে ওরা এটাকে বলছে যে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ যাদের ইনকামও লো, তাদের হিউম্যান ক্যাপিটালও লো, আর ইনকামের যে ইকোনমিক যে ভালনারেবিলিটি, আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ এলডিসি থেকে শিফটের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কিন্তু ছিল হলো তৃতীয় বিষয়টা, অর্থাৎ লো ইনকামের জন্য না, ইনকাম আগের চেয়ে খুব বেড়ে গেছে ব্যাপারটা, বা হিউম্যান ক্যাপিটাল তো বাড়েই নাই, কিন্তু যেটা হয়েছে আমার ইকোনমিক ভালনারেবিলিটিটা কমে আসছে। এই যে ভালনারেবিলিটির আরেকটা শব্দ কি বলা যায় যাতে সহজে বোঝা যায়? ভালনারেবিলিটি শব্দটা তো ক্লিয়ার, আপনারা বোঝেন না? মানে এই যে ওঠানামাটা, আনস্টেবল, হ্যাঁ আনস্টেবল, ইকোনমিক স্টেবিলিটিটা বেড়েছে। তো এই তিনটা বিবেচনায়, অর্থাৎ ইনকাম, হিউম্যান ক্যাপিটাল আর ইকোনমিক ভালনারেবিলিটি, এই বিবেচনায় নিয়ে ওরা এলডিসির একটা লিস্ট করে, সেটা 49টা দেশের একটা তালিকা করে এলডিসি অর্থাৎ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। কত সালে? 2012 সালে। তো এর মধ্যে 34টা ছিল আফ্রিকার থেকেই, 9টা এশিয়ার থেকে ছিল, যথারীতি 9-এর মধ্যে আমরাও একজন ছিলাম, আর প্যাসিফিক আইল্যান্ড থেকে 5টা, হাইতি, এই সহ 49টার লিস্ট ছিল, যাদেরকে এই তিনটা বিবেচনায় নিয়ে, অর্থাৎ তিন বিবেচনায় লো, সব জায়গায় লো, অর্থাৎ লো ইনকাম, লো হিউম্যান ক্যাপিটাল আর হাই ইকোনমিক ভালনারেবিলিটি, হাইলি ভালনারেবল ইকোনমিটা, ভালনারেবল টু সামথিং। আমাদের ছিল টু পলিটিক্স অ্যান্ড টু এনভায়রনমেন্ট। আমাদের দেশে ভালনারেবিলিটি ছিল মূলত পলিটিক্যাল ক্যাওয়াজের কারণে, আরেকটা ছিল হলো ন্যাচারাল, অর্থাৎ ওই যে ফ্লাড, এইসব ইস্যুর কারণে আমাদের এটা হাইলি ভালনারেবল ছিল। আচ্ছা, আরেকটা টার্মের কথা একটু পরিচিত হতে হবে, সেটা হলো ইমার্জিং মার্কেটস। আচ্ছা, ইমার্জিং মার্কেট শব্দটা আপনি শুনেছেন কিনা? ইমার্জিং মার্কেট কম শুনেছেন মনে হয়, তবে বেশি শুনেছেন মনে হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। শুনেছেন এই কথাটা? কোনটা বেশি শুনেছেন, ইমার্জিং মার্কেট নাকি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ? হ্যালো স্যার থার্ড ওয়ার্ল্ড এটা। হ্যাঁ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ খুব বেশি। স্যার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিটা শুনেছি। হ্যাঁ, কারণটা হলো এটা এক ধরনের গালির মতো। তো
একটা ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড। তো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আসলে তো থার্ড ক্লাস এরপরে কোনো ক্লাস করা হয় না, এই জন্য থার্ড ক্লাস মানেই এক ধরনের গালি, যে এর চেয়ে নিচে আর কেউ নাই। ক্লাস হিসেবে যদি চতুর্থ থাকতো তাহলে থার্ড ক্লাসে তো বিষয়টা গালির পর্যায়ে যেত না, কিন্তু থার্ড ক্লাস মানে গালি হয়ে যাচ্ছে এই জন্য যে এটার শেষ দরজা আর কি, শেষ পর্যায়ে। তো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, একটা থার্ড ওয়ার্ল্ড বলতে একটা বিবেচনা ছিল, সেটা হলো স্ট্যান্ডার্ড ফ্রেজ ছিল থার্ড ওয়ার্ল্ড। এটাকে অকওয়ার্ড শোনা যায় বলে এটাকে তারা পরবর্তীতে একটা প্রস্তাব পাস হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনে, যে এটাকে আমরা ইমার্জিং মার্কেট বলে ডাকি। এই শব্দটাকে মানে ইনভেস্টমেন্ট বিবেচনায়, ইনভেস্টমেন্ট বিবেচনা বলতে বলছি যে ইনভেস্টমেন্টের পরিবেশ বিবেচনায়, অর্থাৎ এটাকে মেজার করা হয় কি দিয়ে? এফডিআই। এফডিআই মানে হলো, এফডিআই মানে কি? হ্যালো, এফডিআই তো শুনেছেন অনেক নিশ্চিত। এফডিআই, সরি কেউ শুনেন নাই? এফডিআই স্যার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সুন্দর। তো এফডিআই দিয়ে মেজার করা হতো যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাইরের থেকে সরাসরি এই দেশে ইনভেস্ট করেছে। তো তার মানে ইনভেস্টরদের আশ্বস্ত করতে পেরেছে। এবং আমাদের দেখবেন আমাদের প্রাইম মিনিস্টার সহ আমাদের ফরেন মিনিস্টার, পাশাপাশি আমাদের বাণিজ্য মন্ত্রী তো অবশ্যই থাকবেন, ওনারা সবাই চেষ্টা করেন যে ফরেনারদের সাথে যে আপনারা ইনভেস্ট করেন, এখানে অনেক ভালো, এই ইনভেস্টমেন্টকে আগ্রহী করার জন্য চেষ্টা করা হয়। এটার বহুবিধ বিষয় আছে, ইফেক্ট আছে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এর গুরুত্বের কোনো শেষ নেই। এফডিআই সরাসরি বাইরে থেকে ইনভেস্টমেন্ট হইলে এখানে আমাদের ডেভেলপমেন্ট একটা বড় ভূমিকা রাখবে। তবে এই যে এফডিআইটা, এটা চাইলেই তো আর জোর করে তো আনা যাবে না, আপনি ডিরেক্ট ইনভেস্ট কেন করবেন? তো এর জন্য ওই যে আমাদের এই যে বিসিক নগরী, শিল্পনগরী, তারপরে আর কি আছে, বিসিক তো অবশ্য ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য না, ওই যে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, তাই না? এই সব কিছু কিন্তু উদ্দেশ্য হয়েছে যে এফডিআই কে আকর্ষণ, এফডিআই কে নিষেধ করা, এফডিআই বাড়ানো যায় কিনা ওই বিবেচনায় সবচেয়ে লোয়েস্ট। এটা তো ইনভেস্টরদেরকে আশ্বস্ত করার জন্য যে যেখানে ইনভেস্ট করা যায়, তো এই হিসেবে ক্লাস করা হয়েছে। মূলত ওরা দুইটা ক্লাস করেছে, ওই যে ফার্স্ট ওয়ার্ল্ড যেটা, এটা করেছিল দুইটা ভাগে ভাগ করেছে। তো এর মধ্যে যাদের এখানে করা যায় খুবই ভালো, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওদেরকে বলেছে যে ওরা ওদের এখানে ইনভেস্টমেন্টের পরিবেশ ভালো আছে, করেন। মালয়েশিয়া, থাইল্যান্ড, ওরা ব্রুনেই, এই জোনে অনেকে ইউরোপিয়ান জায়গাগুলো আছে, এর মধ্যে আফ্রিকান এবং এশিয়ান কিছু দেশকে ওরা আইডেন্টিফাই করেছে, এটা হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এই নামে। ওটাকেই পরবর্তীতে রিভাইজ নাম দেওয়া হয়েছে, সেটা হলো ইমার্জিং মার্কেট। একটু সুন্দর শোনা গেল, তাই না? আচ্ছা, আরেকটা শব্দ আছে, ফ্রন্টিয়ার মার্কেট। ফ্রন্টিয়ার মার্কেট, আচ্ছা এটা আপনি দেখবেন, ফ্রন্টিয়ার মার্কেট বলতে কি বোঝায়, সব ক্লাসে পড়ায় দিলে তখন কি হয়, সব তো এখানে শিখে গেলেন। আমার মনে হয় যে বাকিটুকু আপনি দেখেন, যে 4:05 মিনিট। তো আমরা ইনকামের বিবেচনায়, তারপরে ডেভেলপমেন্টের বিবেচনায় ক্লাসিফিকেশনগুলো দেখলাম পেজ 45 পর্যন্ত, আপ টু পেজ 45। পেজ 45 থেকে একটু ফাস্টার, সেটা হলো বেসিক ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্টের বেসিক ইন্ডিকেটর। আগে একটু হয়তো রেফার করেছিলাম, সেটা এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেখানে বেসিক ইন্ডিকেটরস হলো 3 ফ্যাসেটস অফ ডেভেলপমেন্ট। বেসিক ইন্ডিকেটর হলো 3টা ফ্যাসেট আছে, একটা হলো রিয়েল ইনকাম, একটা হলো হেলথ আর এডুকেশন। তো রিয়েল ইনকামের জন্য হইলো এটাকে বলা হয় রিয়েল ইনকাম, তো যেটা জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকামকে যখন পারচেজিং পাওয়ার প্যারিটি, পিপিপি, ট্রিপল পি অ্যাডজাস্ট করা হয়, পারচেজিং পাওয়ার দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া হয়, তখন এটাকে রিয়েল ইনকাম বলি। ইনকাম আর রিয়েল ইনকাম একটা পার্থক্য তো আছে না, শব্দটার মধ্যে বোঝা যাচ্ছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনার ইনকাম হলো 50,000, আরেকজনের ইনকাম হলো 50,000, কিন্তু দুইজন সমানভাবে ডেভেলপ না,
কারণ একজনের 50,000 টাকা দিয়ে সে শুধু এমন জায়গায় থাকে, শহরে থাকে যেখানে বাসা ভাড়ায় দিতে হয় 40,000 টাকা। ওই একই মানের বাসা ভাড়া আরেকজন দেয় হলো 20,000 টাকা। সুতরাং দেখা গেল যে তার ইনকাম কিন্তু রিয়েল ইনকাম, অর্থাৎ বাসা ভাড়া বাদ দেওয়ার পরে যে বেতন থেকে যে টাকা থাকছে দুজনের মধ্যে অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। অথবা কোনো জায়গায় ইনফ্লেশন হাই, সুপার হাই, অনেক টাকা জিনিসের দাম, তো সে কিন্তু ওই 50,000 টাকা দিয়েই অল্প জিনিস কিনতে পারছে, তার প্রয়োজন অল্প পূরণ হচ্ছে। আরেকজনের কিন্তু দেখা যাচ্ছে যে ওই অর্থে অনেক বেশি জিনিস সে কিনতে পারছে, তার চাহিদা পূরণ হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলছি পারচেজিং পাওয়ার প্যারিটি। পারচেজিং পাওয়ার, কেনার ক্ষমতা, ক্রয় ক্ষমতা। ক্রয় ক্ষমতা অ্যাডজাস্ট করার পরে যে ইনকামটা হয় এটাকে আমরা রিয়েল ইনকাম বলি। তো রিয়েল ইনকাম বিবেচনা একটা, আর তো হেলথকে মেজার করা হবে লাইফ এক্সপেক্টেন্সি, চাইল্ড মর্টালিটি, আন্ডার নারিশমেন্ট অর্থাৎ পুষ্টি, জীবনের আয়ুষ্কাল, আর হলো চাইল্ড মর্টালিটি। এই তিনটা বিবেচনায় নিয়ে হেলথকে মেজার করা হয়। আর এডুকেশনকে মেজার করা হয় হলো লিটারেসি রেট আর স্কুলিং। বোঝা গেছে? আমার এইচডিআই কিন্তু পড়ানো হয়ে গেল, এখানে আছে এই কথাগুলো, এখানে আপনি পড়বেন। বেসিক ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট। এইচডিআই এর মধ্যে কি কি আছে? ইনকাম, রিয়েল ইনকাম, আর কারণ জিএনআই এর জায়গায় গ্রস ন্যাশনাল ইনকামের সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে পিপিপিডি, অর্থাৎ পারচেজিং পাওয়ার প্যারিটি। আর হেলথ যেটা মেজার করা হবে তিনটা জিনিস দিয়ে, লাইফ এক্সপেক্টেন্সি, আন্ডার নারিশমেন্ট, আর হলো চাইল্ড মর্টালিটি। আর এডুকেশনকে মেজার করতে হবে লিটারেসি রেট দিয়ে আর হলো স্কুলিং দিয়ে। আমরা ইয়ে করব না, অর্থাৎ ডিটেইল কিভাবে মেজার করতে হয়, এইচডিআই কিভাবে মেজার করতে হয় এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আশা করছি পরীক্ষাও থাকবে না। আবার নিউ এইচডিআই আছে, নিউ এইচডিআই পেজ 51-এ দেখবেন। নিউ এইচডিআই আবার দুইটা স্টেজে করা হয়, আগে করা হয়তো এক স্টেজে, এখন নিউ এইচডিআই করা হয়। প্রথমে এইচডিআই নির্ধারণ করা হয়, পরবর্তীতে আবার এটা আরেকটা স্টেজে এসে কিছু অ্যাডজাস্টমেন্ট করা হয়। এনএইচডিআই করা হয়, ইকুয়েশন দেওয়া আছে 2.6 অর্থাৎ 53 পেজে, কম্পিউটিং এনএইচডিআই। আচ্ছা, এনএইচডিআই মানে যেখানে জিএনআই দিয়ে মেজারমেন্ট তো আমরা এতক্ষণ শুনলাম, এর বাইরে ডেভেলপমেন্ট ইন্ডেক্স করেছে, আরও দুইটা বিবেচনা নিয়েছে। ইনকামের জায়গায় রিয়েল ইনকাম বলেছে, আর হেলথ এবং হেলথকে মেজার করেছে তিনটা জিনিস দিয়ে, আর এডুকেশনকে মেজার করেছে দুইটা জিনিস দিয়ে। আচ্ছা, পেজ 55, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপিং ওয়ার্ল্ড, এটাও পড়বেন এই চ্যাপ্টার শেষ পর্যন্ত। এটা এখানে কয়টা আছে? পেজ 55 এর পর থেকে 56, 7 কয়টা ক্যারেক্টারিস্টিক্স আছে বইয়ে? খেয়াল করেছেন কেউ? সামওয়ান একটু বলেন তো দেখি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। ক্যারেক্টারিস্টিক্স, আমরা একটা টপিকে চলে আসলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপিং ওয়ার্ল্ড। ডেভেলপিং ওয়ার্ল্ডের 10টা ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, এগুলোর ডিটেইল পাবেন হলো পেজ 55 এর পর থেকে। 10টা কি কি আছে আমরা ডিটেইল বলতে পারছি না। একটা হলো লোয়ার লেভেল অফ লিভিং এন্ড প্রোডাক্টিভিটি, 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ যারা ডেভেলপিং তাদের বৈশিষ্ট্য হলো তাদের লিভিং এবং প্রোডাক্টিভিটি লোয়ার হয়। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো হিউম্যান ক্যাপিটাল, এটাও লোয়ার লেভেল হবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইনইকুয়ালিটি অ্যান্ড অ্যাবসলিউট পভার্টি, এই ক্ষেত্রে হবে হায়ার লেভেল অফ ইনইকুয়ালিটি আর হায়ার লেভেল অফ অ্যাবসলিউট পভার্টি। আর পপুলেশন গ্রোথ রেট মানে জনসংখ্যা বৃদ্ধির হার, এটা আবার হায়ার হবে, হায়ার বৈশিষ্ট্যের মধ্যে। আর ফ্র্যাকশনালাইজেশন এটা গ্রেটার হবে। আচ্ছা, সামাজিক বিভেদ ভাগাভাগিটা অনেক হবে। রুরাল পপুলেশন লার্জার হবে, আর মাইগ্রেশন হবে হায়ার, অর্থাৎ আমাদের লার্জার অংশ থাকবে হলো রুরাল, আর রেপিড রুরাল টু আরবান মাইগ্রেশন, গ্রাম থেকে শহরে আসার রেটটা হবে হাই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাম্বার 7 হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে লোয়ার লেভেলে। নাম্বার 8 হলো জিওগ্রাফি হলো অ্যাডভার্স। নাম্বার 9 আন্ডার ডেভেলপড ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার মার্কেট, আমাদের স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট যেটা স্টক মার্কেট বলছি, অথবা মানি মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো, এগুলো হবে আন্ডার ডেভেলপড, অত স্ট্রাকচার্ড হবে না। নাম্বার 10 হলো লিঙ্গারিং কলোনিয়াল ইম্প্যাক্ট সাচ এস পুয়ার ইনস্টিটিউশনস, অফেন এক্সটার্নাল ডিপেন্ডেন্স,
এই 10টা হলো আমাদের বৈশিষ্ট্য ডেভেলপিং ওয়ার্ল্ডের। এটা একটা বড় প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসার ব্যাপারে খুব উপযোগী একটা প্রশ্ন। আশা করছি আপনারা একটা প্রিপারেশন নেবেন। আপনাদের হোমওয়ার্ক তাহলে নেক্সট আজকের জন্য, আজকে আমাদের থিওরিতে যাচ্ছি না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 3 এই বইয়ের চ্যাপ্টার 3 পড়বো। আর সিলেবাস হিসেবে পরের যে পয়েন্ট 2 ওটা পড়বো। এখানে আমাদের কিছু ডেভেলপমেন্ট ইকোনমিক্স থিওরি, কিছু থিওরি আছে, সেটা পড়বো ইনশাল্লাহ। এখন হোমওয়ার্কটা নিয়ে নেন, আপনাদের অ্যাসাইনমেন্ট, যেটা ইন এ গ্রুপ জমা দিবেন। ঠিক আছে, এটা হলো আপনাদের আবারও আজকের কি পয়েন্টগুলো, তবে আমি একটু দাগ দিয়ে রেখেছি কি পয়েন্টগুলো, কারণ অনেকগুলো কি পয়েন্ট আমাদের এখানে লাগবে না। আপনাদের জন্য 15টা কি পয়েন্ট আমি দাগ দিয়ে রেখেছি, আপনি বই থাকলে একটু দাগ দিয়ে রাখেন আপনারা। প্রথম 3টা অ্যাবসলিউট প্রপার্টি, পেজ 1 ও 2, 102 পেজের কনসেপ্টস ফর রিভিউ পেয়েছেন? এখানে প্রথম 3টা অ্যাবসলিউট প্রপার্টি, তারপরে ব্রেন ড্রেন আর ক্যাপিটাল স্টক, 3টা। এরপরে 3টা বাদ দিয়ে পরে আর 2টা, ডেপ্রিসিয়েশন অফ দ্য ক্যাপিটাল স্টক। ডেপ্রিসিয়েশনের সঙ্গে আপনারা খুব ভালো জানেন, কিন্তু ক্যাপিটাল স্টকের ডেপ্রিসিয়েশন কি, ঠিক আমাদের কথার মতোই আমরা যেরকম জানতাম। তো তারপর আপনি বই থেকে দেখে নোটটা করবেন। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এটা হয়তো আপনাদের আগের ইকোনমিক্স ক্লাসে অবশ্যই পড়েও গেছেন, তারপরেও এটা আমাদের নোট থাকলো। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি পেয়েছেন 5টা? হ্যাঁ, এরপরে জিডিপি, জিএনআই, হিউম্যান ক্যাপিটাল, এইচডিআই, আরো 4টা বললাম। জিডিপি, জিএনআই, হিউম্যান ক্যাপিটাল আর এইচডিআই পেয়েছেন? ঠিক এরপরই। আচ্ছা, এলো 4, 5 আর 9। তারপরে 10, 11 হলো এলডিসি, এলআইসি, লিস্ট ডেভেলপমেন্ট হ্যাঁ, লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ, লো ইনকাম কান্ট্রিজ এলআইসিস। তারপরে মিডল ইনকাম কান্ট্রিজ, নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজিং কান্ট্রিজ এনআইসিস। তার মানে আরো 8টা বললাম, 8, 5, 13। আর 2টা ট্রিপল পি, পারচেজিং পাওয়ার প্যারিটি, আর লাস্ট হলো ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউবি। আপনারা যেভাবে অ্যাসাইনমেন্ট লিখেছেন, যে আমি বলবো না যে হয় নাই, কিছু ভালো হয়েছে, কিন্তু আরেকটু বড় করে লিখতে পারলে ভালো, কারণ আপনি নোটই তো রাখবেন, সেখানে যদি একটু বেশি করে লিখেন ভালো, পরীক্ষায় তো লিখতে গেলে কমই লিখতে পারবেন। ঠিক আছে, বইয়ের মধ্যে একটা সংজ্ঞা দেওয়া আছে, আপনি শুধু 2 লাইন সংজ্ঞা দিয়ে দিলেন, তখন এটা আসলে ঠিক যথাযথ হয়নি, মানে আমার মনে হয় একটু ভালো হতে পারতো। তো ইনশাআল্লাহ ইনে গ্রুপ যেহেতু করবেন, গ্রুপে অনেক সময় পাওয়া যাবে, সবার ইনপুট নিয়ে একটু বড় হবে। আপনি ওয়েবসাইট থেকে, অনলাইন থেকেও রিসোর্স নিতে পারেন, নিয়ে হলে কাজটা সুন্দর করে করেন। এখানে 15টা কনসেপ্ট ফর রিভিউ দেওয়া হলো, যেগুলোর ব্যাপারে শর্ট নোট আকারে লিখে নেক্সট ক্লাসের আগে ইনে গ্রুপ আমাকে সাবমিট করবেন। ঠিক আছে, ঠিক আছে কি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকে চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার 1 এবং 2 আমাদের শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 পড়বো। আমরা আশা করব যে আপনারা একটু আগে অন্তত দেখে রাখলে, একটু আগে দেখে রাখার অনেক উপকার আছে, ফায়দা আছে। আপনি ক্লাসের আগে পড়ে তারপরে ক্লাসে এসে বসে দেখেন যে মনে হবে ক্লাসটা পরিচিত লাগছে, আর আপনার কোশ্চেন প্যাটার্নও তুলনামূলক ভালো হবে, ইমপ্রুভ কোশ্চেন। আর না হলে হয় কোশ্চেন কোনো থাকবেই না, আর একটা হলো থাকলেও কোয়ালিটিটা ঠিক ভালো হবে না। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।